আসসালামু আলাইকুম। গতকালকে একটা লাইভ করেছি। স্যারের যে 5টি স্তম্ভ আছে ওষুধ মুক্ত সুস্থ জীবনের, তার প্রথমটা নিয়ে আমি যতটুকু জানি আলোচনা করেছি। আজকে দ্বিতীয় স্তম্ভ, সেটা নিয়ে আলোচনা করব। অটোফেজি, ফাস্টিং, রোজা বা উপবাস, সবকটাই আমরা বুঝি না খেয়ে থাকা। এখন কে কিভাবে না খেয়ে থাকবে? ফাস্টিং না খেয়ে থাকা, অটোফেজি না খেয়ে থাকলে অটোফেজি চালু হয়, উপবাস না খেয়ে থাকা। এই উপবাস বা ফাস্টিং বা রোজা, এগুলা যদি আমরা না করি, কোনো দিনও আমাদের কোষ পরিষ্কার হবে না, আমরা সুস্থ হতেও পারবো না। যার কারণে এটা আমাদের করতেই হবে। তাই আমরা এটা নিয়মিতই করি। যারা বিষয়টা জানে তারা নিয়মিতই করে। আর যারা আসবেন একটা করে শেয়ার দিয়ে দিন। আচ্ছা, আমি একটু এটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। আমি যতটুকু জানি, যেভাবে আমরা সুস্থ হচ্ছি, আমাদের যত অসুস্থতা আছে আল্লাহ সেগুলোকে দূর করতেছে যে নিয়ম মেনে। সেই যে না খাওয়ার বিষয়টা আজকে আলোচনা করবো আর কি। না খেয়ে যদি না থাকেন, না খেয়ে যদি না থাকেন, ভাষাটা আবার বলছি, না খেয়ে যদি না থাকেন তাহলে আপনি সুস্থ হতে পারবেন না। আচ্ছা, মানে নির্দিষ্ট একটা সময়, দিনের নির্দিষ্ট একটা সময় না খেয়ে থাকতে হবে। তো কিভাবে এটা সম্ভব না খেয়ে থাকা? এটা আমি প্রথমে ওই আপনার যেই খাবার খেয়ে আমরা অভ্যস্ত, সেই খাবার থেকে অন্য খাবার, ফ্যাট অ্যাডাপ্টেশন নিয়ে একটু কথা বলে দেখি কি হয়। আচ্ছা, মনে করেন একটা লোক, আজকে স্যারের লাইভে দেখলাম একজন বলছে ও না খেয়ে থাকলে ওর গা গরম হয়ে যায়, মাথা ঘুরে যায়, গা ঘেমে যায়, মনে হয় পড়ে যাবে। তো না খেয়ে যদি থাকি তাহলে অনেক সমস্যা হয়। তাহলে কিভাবে না খেয়ে থাকা শিখবো, এটা প্রথমে আমাদের জানতে হবে। আসলে আমাদের বারবার ক্ষুধা লাগে, এটা একটু জানি। যার ক্ষুধা বেশি, মনে করতে হবে তার শরীরে ইনসুলিনের মাত্রা অনেক বেশি আছে। আর ইনসুলিন তো ক্ষুধা লাগাই আর খাওয়াই। অনেক ঠান্ডা, আমি কম্বল পরে আছি, অনেক ঠান্ডা আজকে। আচ্ছা, ইনসুলিনের একদিন কফিয়ানামা নিয়ে লাইভ করুন। কফিয়ানামা আছে আমার, তারপর লাইভ করবো ইনশাল্লাহ। আচ্ছা, ইনসুলিন যাদের বডিতে বেশি আছে তাদের বারবার 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 ক্ষুধা লাগবে, তারা খাবে আর মোটা হবে, খাবে আর মোটা হবে। তাই ইনসুলিনটাকে আগে থামাইতে হবে। ইনসুলিন থামাই দিয়ে তারপরে ক্ষুধা কমবে, তারপরে না খেয়ে থাকবেন। বলে দিলাম কিভাবে ইনসুলিন থামাবেন, কিভাবে আপনার ক্ষুধা কমবে, কিভাবে আপনি না খেয়ে থেকে বডির ভিতরে অটোফেজি চালু করে আপনি সুন্দর সুস্থ হবেন, ছোট্ট একটা ভিডিওর মধ্যে, মানে এই ছোট্ট একটা লাইভের মধ্যে বলার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আচ্ছা, ইনসুলিন আসে কিভাবে এটা আমরা আগে একটু জানি। যত সুগারি খাবার আছে, সুগারি খাবার আমি 7 শ্রেণীর বলি: ভাত, রুটি, ফল, দুধ, তারপরে আপনার মাটির নিচে সকল জিনিস, আপনার জিহ্বায় যেটা মিষ্টি লাগে, মিষ্টি কুমড়া, আলু। আচ্ছা, ভাত মানে গম থেকে, সরি, ধান থেকে যা তৈরি হয় সবগুলাই আপনার সুগার। গম থেকে যা তৈরি হয় সবগুলাই সুগার। এই সুগারি খাবারগুলো, মানে কার্বোহাইড্রেট বেস খাবারগুলোতে অতিরিক্ত চিনি আসে বডিতে। এই কি সুগার, সুগার, চিনি আর কি ইনসুলিন, ইনসুলিনই আসে, তারপরে আপনার ওই একই ঘটনা ঘটে, চিনি আসে, ইনসুলিন আসে। আচ্ছা, আর টেনশন করলে আপনার ওই রাত জাগলে, এই দুই কারণে ইনসুলিন আসে, সুগার আসে। আচ্ছা, এখন এই চিনি জাতীয় খাবারগুলা আপনি ধীরে ধীরে বন্ধ করবেন। রাত জাগার অভ্যাস থাকলে সেটাও বন্ধ করে দিবেন। আর টেনশন আপনাকে বন্ধ করতে হবে, তাহলে আপনার আস্তে আস্তে ইনসুলিন কমবে। আচ্ছা, তাহলে আপনি খাবেন কি? মনে করেন আপনি শুধু সকাল থেকে রাত পর্যন্ত খেয়ে অভ্যস্ত, খান আপনি। একটা বিষয় এখানে বলে রাখি, অনেকেই মনে করে প্রথমে যে আমি ওজন কমাবো, আমি একটু কম খাবো, আর তখনই দুর্বল হয়ে যায়, মাথা ঘুরে, চুল পড়ে যায়, কি যে একটা অবস্থা হয়। তার আগে আপনাকে একটু জানতে হবে ভালো করে। প্রথম পর্যায়ে খাবেন বেশি। কি খাবেন? শাকসবজি। শাকসবজি খেলে দুর্বল হয়ে যাবেন, কিন্তু শাকসবজি খেতে হবে। শাকসবজি হচ্ছে অ্যালকালাইন ফুড, প্রচুর শাকসবজি খাবেন আপনি। তার সাথে ডিম, দেশি হাঁস অথবা মুরগির ডিম ঘি দিয়ে পোস্ট করে নিয়ে আপনি কয়টা খাইতে পারবেন, তয়টাই খাবেন আপনি। কথা বুঝতে পারছেন? যতটা আপনি হাঁস মুরগির ডিম, দেশি হাঁস অথবা মুরগির ডিম ঘি দিয়ে পোস্ট করে কুসুমটাকে নরম রেখে ওয়াটার কালারটা যখন হোয়াইট কালার হয়ে যাবে তখন এটা খাবেন। এটা খাওয়ার আগে অবশ্যই সালাদ খাবেন, শাকসবজি খাবেন, তারপরে ডিম খাবেন, মাছ খাবেন, বাদাম খাবেন, চিয়া সিড খাবেন, তকমাদানা আছে, আরো কত কি আছে, কাকা মাকা পাউডার আছে। এই খাবারগুলা আপনার যত ইচ্ছা তত খাবেন। কোকোনাট অয়েল, ঘি, ডিম আপনার শক্তি দিবে। আচ্ছা, আর ওই যে চিনি জাতীয় খাবারগুলো আস্তে আস্তে কমাই দিবেন। আর ওই যে পিঙ্ক সল্ট দিয়ে পানি খাবেন, তাছাড়া মাথা ঘুরবে। আর বিকালবেলা একটা করে কচি ডাবের পানি খাবেন। এই যে খাবারগুলো কথা বললাম, শাকসবজি, ডিম, মাছ, বাদাম,
কোকোনাট অয়েল, ঘি, এগুলো আপনার যত ইচ্ছা তত খাবেন, যত ক্ষুধা লাগবে তত খাবেন, দিনের মধ্যে 5 বার, 7 বার, 8 বার, 10 বার, সব মানে যতবার ক্ষুধা লাগবে আপনি খাবেন। এখন শর্তে একটা মাথার মধ্যে আপনি কি রাখবেন যে ক্ষুধা না লাগলে কিন্তু খাবেন না। ক্ষুধা লাগবে আর খাবেন, কত খাবেন আপনি, খান, খাইতে থাকবেন, খাইতে থাকবেন। কি খাবেন? ওই সুগার বাদ দিয়ে এই যে খাবারগুলো খাইতে বললাম, আর বিশেষ করে ফ্যাটের পরিমাণটা অনেক বেশি খাওয়া লাগবে। কোকোনাট অয়েল, ঘি, এই এনসিটি অয়েল আছে, অলিভ অয়েল আছে, এগুলা বেশি খেতে হবে। ডিম, পিঙ্ক সল্ট দিয়ে পানি খাবেন, 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 তাছাড়া মাথা ঘুরে যাবে। আর একটা করে কষি ডামের পানি, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হবে না। আচ্ছা, এই খাবারগুলো আপনি প্রচুর খাবেন, যত খাইতে পারবেন, যখন খুশি লাগবে তখন খাবেন। হার্টের রোগীর ঘি অবশ্যই খাবে, কোনো সমস্যা নেই। যত খুশি তত আপনি এগুলা খাবেন। খাওয়ার এক সময় দেখবেন যে আপনার ক্ষুধা কমে আসতেছে। কারো 3 দিন, কারো 4 দিন, কারো 5 দিন প্রচুর খায়, তাহলে হুট করে একবারে কার্বোহাইড্রেট বাদ দেন না। এখানে একটা কথা বলি যে প্রথমে সকালে কার্বোহাইড্রেট টোটালে বাদ দিবেন, 2 দিন এভাবে চলবেন। তারপরে দুপুরে কার্বোহাইড্রেট বাদ দিবেন, এটা ভালো কার্বোহাইড্রেট রাখবেন, ব্ল্যাক রাইস, যদি ভালো মানে লাল চাল পান তাহলে লাল চাল। আচ্ছা, তারপরে তৃতীয় বা চতুর্থ দিনের গিয়ে আপনি রাতেও কার্বোহাইড্রেট বাদ দিবেন। আর এই তৃতীয় চতুর্থ দিনে যে কার্বোহাইড্রেট বাদ দিলে আপনার ক্ষুধাই লাগে না, ক্ষুধাই লাগে না। যখন ক্ষুধা লাগবে না তখন আর খাবেন না, ক্ষুধা লাগবে না খাবেন না, এই যে বিষয়টা চলে এসেছে। ক্ষুধা লাগবে না খাবেন না, ক্ষুধা লাগবে না খাবেন না। আচ্ছা, এখন এই জায়গায় এসে একটু খেয়াল করি, আপনার প্রথমেই আপনি ডাইরেক্ট ফাস্টিং এ যাবেন না, রোজা রাখবেন না। কি জানেন, প্রথমে রোজা রাখলে হয়তো আপনার সমস্যা হতে পারে। প্রথমে একটু না খাওয়ার অভ্যাস কিভাবে করবেন, মনে করেন সন্ধ্যা 6টার দিকে খাইলেন, সন্ধ্যা 6টার দিকে খেলেন, তারপর আর খাইলেন না। এখন লেবু পানি, ভিনেগার পানি বা হলুদের বুস্টার বা কোকোনাট অয়েল এগুলা যদি খাওয়া লাগে আপনি খাবেন ওই 6টার পরে এগুলা খাবেন। তারপরে আপনি রাত্রে ঘুমিয়ে যাবেন। সাউন্ড কি ক্লিয়ার যাচ্ছে না? আমার তো মনে হয় সাউন্ড ক্লিয়ার যাচ্ছে। প্রদীপ কুমার রায়, আপনার ফোনের সাউন্ডটা একটু বাড়াই নিন তো। আচ্ছা, সাউন্ড সাউন্ড মনে হয় যাচ্ছে। অন্য কেউ একজন কমেন্ট করেন তো সাউন্ড যাচ্ছে কিনা। এক ভাই কমেন্ট করে সাউন্ড শোনা যায় না, যে কোনো একজন কমেন্ট করেন তো ভাই সাউন্ড শোনা যাচ্ছে কিনা। আরেকজন কমেন্ট করেন। হ্যাঁ, রাজীব ভাই কমেন্ট করেন শোনা যাচ্ছে না। শাহিন ভাই আছেন, হাফসা আছেন। পিসিওস কি করে ভালো হয়? পিসিওস একই লাইফ স্টাইল মেনটেন করলে সব ভালো হয়ে যাবে। আমার ফোনে দেখলাম যে আরেকটাতে দেখলাম আর পাশে যে সাউন্ড আসতেছে, আসলে কি সাউন্ড? হ্যাঁ, সাউন্ড ওকে, আচ্ছা ফাইন, আচ্ছা সাউন্ড ওকে। আচ্ছা, আমি কি বললাম যে প্রথমে কিভাবে ওই খাবার খায়া যখন আপনার ক্ষুধা কমে আসবে তখন আপনি না খাওয়ার অভ্যাসে যাবেন। কিভাবে না খাওয়ার অভ্যাসে যাবেন একটু খেয়াল করি। মনে করেন সন্ধ্যা 6টার সময় আপনি খাইলেন কি শাকসবজি, ডিম, মাছ, বাদাম, আপনার যতটুকু দরকার ততটুকু খাইলেন, কম খাবেন না। একটা কথা মনে রাখবেন যে কম খাওয়া না, কম খাওয়া না, কম খাওয়া না। যতটুকু আপনার দরকার ততটুকু আপনি খাইলেন, খাওয়ার পরে তারপরে আর খাবেন না। সন্ধ্যার পরে থেকে এই যখন যদি আপনার খাওয়ার প্রয়োজন পড়ে ওই কি খাবেন, পিঙ্ক সল্ট দিয়ে পানি, লেবু পানি, ভিনেগার পানি, কোকোনাট অয়েল। আর কারো যদি মনে করে হলুদের বুস্টার খেতে হবে, মধু ছাড়া হলুদের বুস্টার এই খাবেন। মানে কি সন্ধ্যা 6টার পরে রাত্রে শোয়ার আগে এর মধ্যে। তবে একটা কথা, এর মধ্যে বেশি তরল খাবেন না। যদি বেশি তরল জাতীয় জিনিস খান মানে পানি, রাত্রে ঘুম হবে না, প্রস্রাব করতে বারবার উঠতে হবে। তাই এই দিকে পানি একটু কম খাবেন। আচ্ছা, সকালে উঠলেন, সকালে উঠে কুসুম গরম পানি, ওর সাথে পিঙ্ক সল্ট, ওর সাথে লেবুর রস, ওর সাথে ভিনেগার দিয়ে খাইলেন। এক্সারসাইজ করতে আসার বা যাওয়ার আগে বেকিং সোডা উইথ ভিনেগার অথবা বেকিং সোডা উইথ লেমন যে কোনো একটা খাইলেন। এক্সারসাইজ করলেন, এক্সারসাইজ আপনার সামর্থ্য না দেখবেন, এক্সারসাইজ নিয়ে একদিন একটা লাইভ করবেন ইনশাল্লাহ। এগুলা খাইলেন, এক্সারসাইজ করার পরে আপনি, হ্যাঁ স্ট্রোকের রোগেরও ভিডিও আছে ভাই, ওটা দেখেন 3টা ভিডিও দিয়ে আছে স্ট্রোকের রোগীর। আচ্ছা, তারপরে আপনি কি এক্সারসাইজ শেষে টার্মারিক বুস্টারটা খাইলেন। টার্মারিক বুস্টারের মধ্যে কোকোনাট অয়েল আপনি দিবেন, টার্মারিক পাউডার থাকবে, পিঙ্ক সল্ট থাকবে। এগুলা যেগুলা খাইতে বললাম এগুলা খাচ্ছেন, কিন্তু ক্ষুধা থাকবে না, ক্ষুধাটা কমে গেছে। তাই আপনি এই টার্মারিক বুস্টারটা খাওয়ার পরে দেরি করছেন, একদিন 7টা-8টা ডিম খাইতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি যতটা পারবেন ততটা খাবেন, যতটা পারবেন ততটা খাবেন, বেশি খাইতে পারবেন না। আচ্ছা,
এই খাবারগুলাই খাইতে থাকবেন। আবার টারমারিক বুস্টার খাওয়ার পরে কিছুক্ষণ পরে আপনার পানি খাওয়ার প্রয়োজন হচ্ছে, তখন আপনি পিঙ্ক সল্ট দিয়ে পানি খাবেন, বা পানিটা শীতের দিন একটু কুসুম গরম করে নেবেন, এর মধ্যে একটু লেবুর রসে দিবেন, একটু পিঙ্ক সল্টটা দিবেন, এইভাবে আবার খাবেন। মানে এই খাবারগুলো যেগুলো বলতেছি, এই কুসুম গরম পানির সাথে পিঙ্ক সল্ট, লেবুর রস, এগুলো দিয়ে বারবার, পিঙ্ক সল্ট বাদ দিবেন না, দিয়ে দেখেন আপনি যত দেরি করতে পারবেন। ভাষাটা আমার খেয়াল করছেন? 11টা, 12টা, কেউ 2টা পর্যন্ত পারে, কেউ 3টা পর্যন্ত পারে, কেউ 4টা পর্যন্ত পারে, কেউ সকাল 9টার সময় ক্ষুধায় থাকতে পারে না, সে 9টার সময় খাবে। যে 10টা পর্যন্ত ক্ষুধা লাগবে না যার, সে 10টার সময় এসে খাবে। যে 12টা পর্যন্ত, সে 12টা পর্যন্ত। এখন একটা বিষয় হচ্ছে, আপনার বডির ভাষা বুঝে আপনাকে ফাস্টিং করতে হবে। কেউ 15 ঘন্টা, কেউ 16 ঘন্টা, কেউ 20 ঘন্টা, কেউ 24 ঘন্টা। এটা ওয়াটার ফাস্টিং। ওয়াটার ফাস্টিং করবে। আর ইন্টারমিডিয়েট ফাস্টিং হচ্ছে 17 ঘন্টায়, বেস্ট 17 ঘন্টা। কিভাবে? এই যে 6টার সময় খাবেন, আর পরের দিন যদি 10টা বাজে, তাহলে তো আপনার 16 ঘন্টা হয়ে গেল। 11টা বাজলে 17 ঘন্টা, 12টা বাজলেই 16 ঘন্টা। এখন যদি আপনার ক্ষুধা না লাগে, আপনার ফ্যাট বার্নিং শুরু হয়ে গেছে, মানে ফ্যাট অ্যাডাপ্টেশন শুরু হয়ে গেছে। এই যে ফ্যাট অ্যাডাপ্টেশন এতক্ষণ বলে ফেললাম, মানে আপনার ক্ষুধা কমে যাবে, আর খাওয়া লাগবে না, আপনার এনার্জি কমতেছে না, আপনার ভালো লাগছে, আপনার ফুরফুরে ভাব আছে মনের মধ্যে, তার মানে আপনার ফ্যাট অ্যাডাপ্টেশন হয়ে গেছে। আপনি তখন ফ্যাট বার্নিং করে চলতেছেন, মানে ফ্যাট দিয়ে চলছেন। এটা ফ্যাট অ্যাডাপ্টেশন স্টেজ। আচ্ছা, আপনি যদি 1 মিল এ ডে, এখন এই এই ওয়াটার ফাস্টিং করতে করতে 2-1 দিনের মধ্যেই আপনি দেখতে পাবেন যে আপনার দিনে মানে 24 ঘন্টা একবার খাইলেই হচ্ছে, আর কিছু খাওয়াই লাগছে না। তখন আপনি ডাইরেক্ট রোজায় চলে যাবেন, তখন না ডাইরেক্ট রোজায় যাবেন। এখন রোজায় গেলে কি করবেন? ওই সাহারিতে আজানের আগে উঠে পিঙ্ক সল্ট দিয়ে মাত্র 1 গ্লাস বা 2 গ্লাস পিঙ্ক সল্ট মিশ্রিত পানি খাবেন। আলম ভাই আছেন? যাক, না ভাবি দেখতেছেন, বুঝতে পারতেছি না। পিঙ্ক সল্ট দিয়ে 1 গ্লাস বা 2 গ্লাস পানি খাবেন সাহারিতে। তারপরে সারাদিন আর কিচ্ছু খাবেন না, এখন ডাইরেক্ট যে ইফতার খাবেন। ইফতারে বা এই সময়ে দেখবেন যে রোজার মধ্যে যেন কোনো সুগার না ঢুকে আপনার বডিতে। সুগার ঢুকলেই আপনার কিন্তু ফ্যাট অ্যাডাপ্টেশন বন্ধ হয়ে যাবে। একটানা 4 দিন 24 ঘন্টা পর পর খাচ্ছি, আপনি পারলে খাবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো ইফতারিতে কি খাবেন? ওই আপনার ওই বেকিং সোডা উইথ লেমন, অথবা বেকিং সোডা উইথ ভিনেগার, টারমারিক বুস্টার খাইতে পারবেন। কেউ আপনার ওই বুলেট কফি খাই, তো বুলেট কফি খাইতে আমি নিষেধ করি সারাদিন রোজা থাকার পরে। তো কি, কেউ ডাবের পানি খাই, কেউ গ্রিন জুস খাই, কেউ লবণ পিঙ্ক সল্ট দিয়ে, লবণ পিঙ্ক সল্ট, লেবুর রস, ভিনেগার দিয়ে ইফতার করে। আর এইগুলা তরল কিছু দিয়ে ইফতার করে আপনার নামাজ পড়ে, মাগরিবের নামাজ পড়ে, তারপরে একটু দেরি করে খাইতে পারে। তার মানে ইফতারে জাস্ট তরল জিনিস থাকবে, তরল, একদম তরল, কোনো মানে সলিড ফুড মানে শক্ত খাবার থাকবে না। এই ইফতারে ওটা খাওয়ার পরে আপনি ওই আধা ঘন্টা পরে নামাজ পড়তে পড়তে আধা ঘন্টা তো চলে যাবে এশার নামাজের আগেই, তখন আপনার শাক সবজি, ডিম, মাছ, বাদাম, কয়টা ডিম খাইতে পারেন ওই সময়। মানে ওই সময় আপনার পেট ভরে পর্যাপ্ত খাইতে হবে, যথেষ্ট খাবার খাইতে হবে ওই সময়। কি জানেন যে আপনি 24 ঘন্টা একবার খাচ্ছেন, তারপরে আচ্ছা ভাবি দেখতেছেন, তারপরে এই 24 ঘন্টা যদি একবার খাবার খাচ্ছেন, আপনার যথেষ্ট খাবার খাইতে হবে। দিয়ে সন্ধ্যার পরে রাতের মধ্যে যদি আর পানি টানি খাওয়া লাগে, আপনার পানি খাবেন। এইভাবে ফাস্টিং করবেন। এখন কতদিন ফাস্টিং করবেন এইভাবে? কতদিন করবেন? যতদিন আপনার লক্ষ্য অর্জিত না হবে। কেমন? আপনি যদি মনে করেন ওয়েটই কমাবো 10 কেজি, আপনার 10 কেজি ওয়েট কমে গেছে, তখন আপনাকে মেইনটেনে চলে যেতে হবে। কারো যদি হাই প্রেশার আছে, হাই প্রেশার আলাদা ভিডিও আছে আমার, এখানেও বলছি একটু কথা। যারা হাই প্রেশার আছে, দেখতেছে যে হাই প্রেশারটা ঠিক হয়ে আসছে, আস্তে আস্তে কমছে, যাদের হাই প্রেশার আছে, আর যারা এই পদ্ধতিতে আসবেন, দিনের মধ্যে 4 বার করে প্রেশার চেক করবেন। প্রেশার কমলেই ওষুধ কমানো লাগবে, প্রেশার কমলেই ওষুধ কমানো লাগবে। আর যারা ডায়াবেটিস আছে, যখন চিনি খাবার বাদ দিবেন, ওষুধ থাকলে ওষুধ সঙ্গে সঙ্গে বাদ দিবেন। আর হাই প্রেশার না কমলে ওষুধ বাদ দেওয়া যাবে না। আর যাদের ডায়াবেটিস আছে, যখন চিনি জাতীয় খাবার বাদ দিবেন, সঙ্গে সঙ্গে ওই ডায়াবেটিসের ওষুধ বাদ দিবেন। আচ্ছা, এখন এই যে এই আপনার প্রেশার কমে সুন্দর জায়গায় চলে এসেছে, ডায়াবেটিস সুন্দর ভালো হয়ে গেছে, আপনার ওয়েটও সুন্দর কমে গেছে, এখন আপনি মেইনটেনে যাবেন, ফাস্টিংটা কমাই দিবেন। তখন বিভিন্ন দিন বিভিন্ন ধরনের ফাস্টিং করবেন। কোনোদিন 14 ঘন্টা, কোনোদিন 15 ঘন্টা, কোনোদিন 18 ঘন্টা, কোনোদিন 20 ঘন্টা। আপনার বডিতে খাবার লাগবে, সঙ্গে সঙ্গে খাবেন। বডিতে খাবার নাই, মানে দরকার নাই, খাবেন না। যেদিন হার্ড ওয়ার্ক করবেন, মানে বেশি এক্সারসাইজ করবেন, সেদিন আপনি বেশি খাবেন। আর যেদিন আপনার এক্সারসাইজ নাই, কোনো কাজ নাই, বডিতে খাবার চাচ্ছে না, আপনি খাবেন না, ঝামেলা শেষ। এই হচ্ছে খাবারের বিষয় বললাম। এখন আসেন যে অটোফেজি নিয়ে একটা কথা বলেছিলাম, প্রথমে শিরোনাম দিয়েছি। অটোফেজি মানে কি? আর আমরা সাধারণ মানুষ, সাধারণ জ্ঞান দিয়ে বুঝি। যখন আমি 12 ঘন্টা সাধারণ না খেয়ে থাকবো, কোনো খাবারই খাবো না,
12 ঘন্টা মানে সন্ধ্যা 6টার সময় মনে করেন খাওয়া শেষ করছি, যে কথা বললাম আমি, সন্ধ্যা 6টার সময় খাওয়া শেষ করছি, পরের দিন সকাল 6টা বাজলে তো আমার 12 ঘন্টা হয়ে যায়। এই 12 ঘন্টার পরে মানে 12 ঘন্টার পরে গিয়ে আমার শরীরে কোনো সলিড ফুড থাকে না, পানি থাকে শুধু। তখন আমার বডি অটো অটো অটোফেজি, বুঝেন কথাটা? অটো মানে নিজে নিজেই শরীরের ভিতরে যে আবর্জনাগুলা থাকে ওগুলা খেয়ে ফেলে। কি জন্য? শরীর তখন খাবে, শরীরের নিজের ভিতরে যখন কোনো খাবার থাকে না তখন শরীর খাবে। কি খাবে? শরীরের ভিতরে উচ্ছিষ্ট অতিরিক্ত যে জিনিসগুলো আছে, উচ্ছিষ্ট অতিরিক্ত যে জিনিসগুলো আছে শরীর তখন ওগুলা খাবে। মানে শরীরের প্রয়োজনীয় জিনিস আগে খাবে না শরীর, একটা কথা মনে রাখবেন যে শরীরের প্রয়োজনীয় জিনিস শরীর কিন্তু খাবে না, আগে শরীরের অপ্রয়োজনীয় জিনিস যেটা আছে সেটা খাবে। এই যখন 12 ঘন্টা না খেয়ে থাকবো ফ্যাট অ্যাডাপ্টেশন করে, ভাষাটা আবার খেয়াল করেন, এখানে কথাটা বলতে ভুলে গেছিলাম, ফ্যাট অ্যাডাপ্টেশন করে যখন আমি 12 ঘন্টা না খেয়ে থাকবো তখন শরীর যখন ক্ষুধা লাগবে তখন কি করবে? শরীরের ভিতর থেকে খাবে, অপ্রয়োজনীয় জিনিসটা আগে খাবে। এখন অপ্রয়োজনীয় জিনিসগুলো একটু, যেটা আমার প্রয়োজন নাই সেটা অপ্রয়োজনীয় জিনিস। অ্যাট ফার্স্ট দেখেন ডায়াবেটিস আমাদের অপ্রয়োজনীয় জিনিস, অতিরিক্ত চর্বি, ভুঁড়িওয়ালা, এটা হচ্ছে ভুঁড়ি, অতিরিক্ত চর্বি, এগুলো অপ্রয়োজনীয় জিনিস। যদি কারো টিউমার থাকে, বড় বড় টিউমার থাকে, ছোট টিউমার থাকে, এটা একটা শরীরে অপ্রয়োজনীয় জিনিস। হাই প্রেশার থাকে মানে রক্তনালীর মধ্যে আবর্জনা জমে আছে, ওটা অপ্রয়োজনীয় জিনিস। কারো আসিল থাকে, এটা অপ্রয়োজনীয় জিনিস। মানে আরো বহু কিছু যেটা শরীরের দরকার নাই, আপনার সুস্থ সুন্দর থাকতে হলে যেটা দরকার নাই সেটাই তো অপ্রয়োজনীয়, অতিরিক্ত, ওইটাকে শরীর যা আগে খাবে। ওই অটো অটো নিজে নিজে খায়া খায়া আবার কিন্তু নিজে চলবে, ওইটা খায়া খায়া নিজে চলবে। তাহলে আপনার ওই জিনিসগুলো যখন ফুরায় যাবে, তাহলে রক্তনালীর মধ্যে যে আবর্জনা আছে তার হাই প্রেশার ভালো হয়ে যাবে। যার টিউমার আছে টিউমারটাকে খেয়ে ফেলবে, টিউমার আস্তে আস্তে ছোট হতে 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 ভালো হয়ে যাবে। তারপরে আপনার কি বললাম, অতিরিক্ত ভুঁড়ি যাদের আছে, অতিরিক্ত চর্বি আছে, এটাও খাইতে 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 ভালো হয়ে যাবে। এই কি চর্বি কমে যাবে, শরীর থেকে চলে যাবে। এই যে অটোফেজির মাধ্যমেই এগুলা হয়। তার মানে আমরা যে খাবারগুলা খাই ডাস্টবিনে জমাই, ডাস্টবিনটা পরিষ্কার হয় অটোফেজির মাধ্যমে। একেবারে দারুণ কথা, খাবার খাই শরীরের ভেতরে ডাস্টবিনের মতো করে জমাই, আর এই অটোফেজির মাধ্যমে শরীরটা সুন্দর পরিষ্কার হয়ে যায়। ওই যে একটা উদাহরণ দেয়, রান্নাঘরে যদি ময়লা একটা বালতিতে ফেলতে 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 ফেলতেই থাকেন, ওটাকে যদি পরিষ্কার করার সময় না দেন তাহলে রান্নাঘরে উচ্চ ময়লা পড়ে গোটা রান্নাঘরে খালি ময়লার ডাস্টবিন হয়ে যাবে। তাই আমাদের শরীরের মধ্যে শুধু খাবার ঢুকাবো ঢুকাবো ঢুকাবো, কিন্তু একে পরিষ্কার করার যদি সময় না দেই তাহলে শরীর তো পরিষ্কার হবে না। পরিষ্কার না হলে অপরিষ্কার কোষ, ওভারলোড কোষ, আমি আপনি রোগে ওভারলোড। এই জন্যে প্রতিদিন কমপক্ষে 15, 17, 16 ঘন্টা না খেয়ে থাকতে হবে শরীরের ভিতরে অটোফেজি চালু করতে। শরীরে অতিরিক্ত যে জিনিসগুলো জমতেছে এগুলোকে শরীর নিজে নিজে খেয়ে ফেলবে, এই সময়টা শরীরকে দিতে হবে। এটাই হচ্ছে অটোফেজি। এখন দেখেন আমরা ইসলাম ধর্মে রোজা করি, 12 মাসে রোজা করি, সপ্তাহে রোজা করি, মাসে রোজা করি, বছরে যে 12টা রোজা আছে এগুলা করি। অন্য অন্য ধর্মের মধ্যে ফাস্টিং বা উপবাস যাই বলেন সেগুলো করে। এগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে আপনার শরীরটাকে পরিষ্কার করা। এই না খেয়ে না থাকলে কোনো দিনও, না খেয়ে না থাকলে কোনো দিনও আপনি সুস্থ হতে পারবেন না। জজ দোস্ত আইসব, অনেকদিন পরে তোমার একটা কমেন্ট পাইলাম, তুমি মনে হয় উঠে থেকে আবার চলে গেছো। আলহামদুলিল্লাহ ভালো আছি দোস্ত, দোয়া করো আল্লাহ যেন ভালো রাখে। আচ্ছা, তা আমি কি বললাম, না খেয়ে না থাকলে, নির্দিষ্ট একটা সময় না খেয়ে না থাকলে জীবনেও কোনোদিন আপনি সুস্থ হতে পারবেন না, কোনো রোগ থেকে না। কি জানো, যে অটোফেজি যদি চালু করেন পৃথিবীর কোথাও যাওয়া লাগবে না। একটা কথা মাথায় রাখেন, সৃষ্টিকর্তা যে আমাকে আপনাকে বানাইছে নিজের ভিতরে একটা ইমিউন পাওয়ার, ইমিউন সিস্টেম দিয়ে দিয়েছে, যেটাকে আমরা বলি যে ডক্টর। আপনার নিজের ভিতরে একটা ডক্টর আছে, কিন্তু ওই ডক্টরকে কাজ করার আপনার সময় দিতে হবে। কিভাবে কাজ করার সময় দিতে হবে? এই যে 12 ঘন্টা আপনি খাবার শরীরের ভিতরে ঢুকাবেন না। সবার জন্যই 90 থেকে 100 ভিটামিন ডি, ফাইন উত্তর দিছে। তার মানে 12 ঘন্টা যখন আপনি না খেয়ে থাকবেন তখন আপনার ভিতরে যে ঘুমন্ত ডক্টর আছে, যেটাকে আপনার বাইরের শত্রু থেকে রক্ষা করবে, মানে শরীরের জীবাণু, বাইরের জীবাণু থেকে রক্ষা করবে, সেই ভিতরে ডক্টরটা জেগে উঠবে এবং 12 ঘন্টা পর থেকে কাজ করবে। কতক্ষণ কাজ করবে? আমি বললাম যে 15 ঘন্টা, 17 ঘন্টা, 18 ঘন্টা, 20 ঘন্টা, যে যেমন পারবেন না খেয়ে থাকবেন। তার মানে আপনার শরীরের ভিতরে যে আবর্জনা আছে বা কি বললাম উচ্ছিষ্ট আছে, অপ্রয়োজনীয় জিনিসগুলো আছে, ওগুলাকে খাবে 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 খাবে। যার যত বেশি আছে সে তত বেশিক্ষণ না খেয়ে থাকতে পারবে। যার চর্বি অনেক বেশি আর ফ্যাট অ্যাডাপ্টেশন হয়ে গেছে, সে 1 দিন, 1.5 দিন, 2 দিন, 4 দিন, 5 দিন না খালে কিচ্ছু হবে না, শুধু পিঙ্ক সল্ট দিয়ে পানি খাবে। আর ওই শুধু পিঙ্ক সল্টের পানি খেলে সে চলবে, এইভাবে চলতে পারবে, কিচ্ছু হবে না।
এইভাবে ফাস্টিং করতেই হবে আপনাকে, ধীরে 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 আপনাকে ওই লাইনে আসতে হবে। তাহলে দেখবেন যে আপনি ফাস্টিং করবেন, আপনার সুন্দর শরীরটা হয়ে যাবে, শরীরটা নিউ ব্র্যান্ড হবে, কোষটা নতুন হবে। আর একটা কথা বলি, 4 বছর যদি আপনি একেবারে অর্গানিক জিনিস নেন, ফাস্টিং করেন সবকিছু, তাহলে আপনার শরীরের প্রত্যেকটা কোষ নতুন নতুন হয়ে যাবে। আচ্ছা, আপনি অটোফেজি করতেছেন, ফাইন। এখন আরেকটা কথা বলি, কতদিন ফাস্টিং করবেন? কতদিন? যতদিন আপনি খাবেন ততদিন, যতদিন বেঁচে থাকবেন ততদিন ফাস্টিং করবেন। তার মানে কি, আপনি খাবেন, ওই আবর্জনা আপনার শরীরের মধ্যে কোথাও না কোথাও কিছু না কিছু জমবে, সবটাই তো আপনি খরচ করবেন না। আপনার শরীরে তো যে কাজ হবে, শরীরের যে মেকানিজম গুলা আছে, এগুলা আপনি ওই শরীরে বিভিন্ন জায়গায় জমা হবে, শক্তিটা চলে যাবে, আবর্জনা জমা হবে, এগুলাকে ওই অটোফেজির মাধ্যমে পরিষ্কার করতে হলে আজীবন আপনাকে ফাস্টিং করতে হবে। মানে যতদিন আপনি খাবেন বা ততদিন বেঁচে থাকবেন এই ফাস্টিং করবেন। কি, ওই যে প্রতিদিন আপনি 6টা থেকে 7টার মধ্যে খাবেন, তার মানে ঘুমাতে যাওয়ার 3-4 ঘন্টা আগে খাওয়া শেষ করবেন। এই তাজমিন 18 ঘন্টা ফাস্টিং করেছেন, শরীরের কন্ডিশন অনুযায়ী ফাস্টিং করতে হবে। ও আসাদুল ভাই আসছেন ইন্ডিয়া থেকে, বুলেট কফি খাওয়া যায়, বুলেট কফি খাইলে ফাস্টিং ব্রেক হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তার মানে 6টার দিকে খাবেন বা 7টার দিকে খাবেন, 9টা বা 10টার আগে ঘুমাবেন, 10টার আগে ঘুমাবেন। ধরলাম আপনি 6টায় খাওয়া শেষ করলেন, এখন সন্ধ্যা 7টাই ধরলাম, তাহলে পরের দিন 7টা বাজলে আপনার 12 ঘন্টা হলো। যদি পরের দিন 7টা না, আপনি 7টার সময় থেকে যদি 11টার সময় যান, 4 ঘন্টা অটোফেজির সময় পেলেন আপনি। কথা বুঝাইতে পারছি? মানে 16 ঘন্টা ফাস্টিং হলো। 17, 16, 15 এই ফাস্টিং গুলা আপনারা প্রতিদিন করবেন, নিম্নে 15 ঘন্টা, তবে প্রতিদিনই আবার 15 ঘন্টা, প্রতিদিনই 16 ঘন্টা এমন না। কোনোদিন 14 ঘন্টা, কোনোদিন 15 ঘন্টা, কোনোদিন 16 ঘন্টা, মানে ভেরিয়েশন, ভ্যারাইটিস ফাস্টিং হবে প্রতিদিন। বুলেট কফি খাওয়া যাবে কিনা, ফাস্টিং আওয়ারে খাবেন না, বুলেট কফি খাইলে আপনার ব্রেকফাস্ট হয়ে যাবে, আপনি ব্রেকফাস্ট করবেন বুলেট কফি দিয়ে, যাদের প্রবলেম নাই। আর যাদের হার্ট ডিজিজ আছে, হাই প্রেশার আছে, আমি প্রথমে ওই বুলেট কফি খাইতে নিষেধ করি, তারা মাসেল বিল্ডিং এক্সারসাইজের সময় করবে। ভিটামিন ডি রাতে খাবেন, কোনো সমস্যা নাই, যদি গ্যাস না হয় ভরা পেটে খাবেন। এই মোটামুটি এই ফাস্টিং এর এই অবস্থা। আপনারা ফাস্টিং করবেন, শরীরটাকে নতুন করবেন, সামনে রোজা আসতেছে, যারা মোটা আছেন ফ্যাট অ্যাডাপ্টেশন করে নেন, কি আরাম জানেন। যারা ফ্যাট অ্যাডাপ্টেশন হয়ে গেলে তারা রোজা করবে, একটুকু কষ্ট হবে না, সে আনন্দে রোজা করতে হবে, শরীরে এনার্জি বেড়ে যাবে, শরীরের এনার্জি বেড়ে যাবে এবং মনের আনন্দে রোজা করবে। আর ফ্যাট অ্যাডাপ্টেশন হয়নি, অনেকে দুর্বল হয়ে যায়, তো মনে করবেন যে তার ফ্যাট অ্যাডাপ্টেশন হয়নি, যার জন্য দুর্বল হয়ে যাচ্ছে। প্রচুর খাবার খাইতে পারে, ভিটামিন ডি, ভিটামিন ডি, ভিটামিন ডি, ভিটামিন ডি। আপনার রোদে গেলে যদি না হয়, তাহলে আপনাকে সাপ্লিমেন্টেশন করে আপনাকে ভিটামিন ডি ছাড়তে হবে, তাছাড়া আপনি ওই যে আবার রোগাই হয়ে যাবেন, চুল পড়ে যায়, এই হয় সেই হয়। তো ওই আলাদা আলাদা ভিডিও আলাদা আলাদা করবো ইনশাল্লাহ। মোটামুটি আজকে এই ফাস্টিং নিয়ে এতটুকু বললাম ইনশাল্লাহ। নেক্সট টাইম আবার তৃতীয় স্তম্ভ নিয়ে আসবো ইনশাল্লাহ। এই যে ঘুমের তৃতীয়টাতে আছে স্তম্ভ, আছে ঘুমের, কালকে ঘুমেরটা নিয়ে আসতেও পারি ইনশাল্লাহ। আপনারা 8টার সময় একটু থাকবেন, যদি আসি 8টার সময় আসবো। তো হলুদের বুস্টার খেলে ফাস্টিং ভেঙে যাবে না। এখানে যদি আপনি না দেন, ওই মধু না দেন, তাহলে হলুদের বুস্টার খেলে ফাস্টিং ভাঙবে না। দেখি কয়েকটা কমেন্টের উত্তর দিই। সকালে পিপাসা লাগে, যদি পিঙ্ক সল্ট দিয়ে পানি খাবেন, ওর সাথে লেবু রস দিবেন, ভিনেগার দিবেন, তাহলে পিঙ্ক সল্ট দিয়ে পানি, লেবুর ভিনেগার খাইলে পানির পিপাসা লাগে, পিপাসাটা চলে যাবে, খাবেন। আচ্ছা, দেখি কয়েকটা কমেন্টের উত্তর দিই। আচ্ছা, কফি নামে নিয়ে আমি ভিডিও করা আছে, আবার করবো একদিন। প্রেশার কমানোর উপায় কি? এই একই সিস্টেম যেটা বললাম না ভাই, এই ফ্যাট অ্যাডাপ্টেশন করে এই যে প্রেশারের কথা বলেছি, এর মধ্যে দেখেন আইবিএস একটা কি বলবো, দীর্ঘমেয়াদী সময় লাগবে আইবিএস ভালো। হার্টের সমস্যা তাহলে ঘি, এটা বলে দিয়েছে। অ্যালার্জি, একই অবস্থা, অ্যালার্জির জন্য খালি পেটে কোকোনাট অয়েল খাওয়ার চেষ্টা করবেন, খালি পেটে কোকোনাট অয়েল খাওয়ার চেষ্টা করবেন, কফি এনামা করবেন, আর এই সার কীটনাশক মুক্ত জিনিস খাবেন, তাহলে অ্যালার্জি ধীরে ধীরে যাবে। হলুদের বুস্টারে অ্যালার্জি কাজ করে খুব ভালো। আচ্ছা, মোটামুটি ওই যে আসাদুল শেখ ভাই কমেন্ট করছেন যে জেকে লাইফ স্টাইল ফলো করলে খিদে লাগে না, একটা বিষয় এখানে দেখেন, ফাইন কথা মনে করে দিয়েছেন শেষে এসে। আমাদের শরীর 2টা মেটাবলিজম দিয়ে চলে, সুগার মেটাবলিজম আর ফ্যাট মেটাবলিজম। সুগার দিয়ে যখন আমরা চলি তখন সুগার ফুরাই গেলে ক্ষুধা লাগে, একেবারে হিসাব। সুগার দিয়ে যখন আমরা চলি তখন সুগার ফুরাই গেলে আমার ক্ষুধা লাগে বা দুর্বল হয়ে যায় শরীর আবার শক্তি ডিমান্ড করে। যখন ফ্যাট দিয়ে চলি, ফ্যাট কিন্তু দীর্ঘক্ষণ এনার্জি দেয়, আপনার বডিতে ফ্যাট স্টোর থাকে, ওই ফ্যাট ভেঙে ভেঙে চলে। আমি যতটুকু জানি যে একটা চিনির যে শক্তি, সেটা 33টা মনে হয় এটিপি ভাঙে, আর ফ্যাটের মনে 136টা। তার মানে
ফ্যাটে প্রচুর প্রচুর শক্তি আছে, যার কারণে ক্ষুধা লাগে না। ওই এই যার ক্ষুধা লাগবে না সে কারণে দুইটা মেটাবলিজম বডিতে চালু রাখতে হবে, একটা ফ্যাট দিয়ে চলা, একটা সুগার দিয়ে চলা। যে সুগার ফুরাই গেলে আমরা ফ্যাট দিয়ে চলবো। পাইলস একইভাবে যাবে ভাই, পাইলস নিয়ে আমার ভিডিও আছে, হ্যাঁ ভিডিও আছে পাইলস নিয়ে। আচ্ছা, ওই যে গোলাম শেখ বলেছেন প্রতিদিন ইন্টারমিটেন্ট ফাস্টিং করেন, হ্যাঁ ফাইন আলহামদুলিল্লাহ, এটা বললাম, সব বলে দিয়েছি। আয় আয়, আসাদুল শেখ ভাই ভুলিনি ভাই। আহ, আচ্ছা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আবার আসবো ইনশাল্লাহ আরেকটা বিষয় নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, আমিও ভালো আছি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, সাপোর্ট দিবেন আমাকে, আর আমি চলবো ইনশাল্লাহ আপনাদের জন্য যতটুকু আমি জানি, যেভাবে আমি সুস্থ হয়েছি এটাও বলার চেষ্টা করি আপনার সাথে সব সময়। প্রতিদিন বলদের বুস্টার খাওয়া যাবে, মাঝে মধ্যে বাদ দেন, কোনো সমস্যা নেই। সুগার নর্মাল দেখলে কি লাল চা? হ্যাঁ অবশ্যই খাবেন, তাছাড়া দুর্বল হয়ে যাবেন। খেয়ে দেখবেন যে আবার বাড়ে কিনা, এক্সারসাইজ করবেন। আচ্ছা, কমেন্ট আসতেছেই, আরো কমেন্ট আসতেছেই। সুগার নর্মাল হলে তো ভাত খেতেই হবে। আমি কি কি খাবার খাই? আমার জানতে ভাত খাই, সব সব রকম ন্যাচারাল খাবার খাই। আমি মাসেল গেইন করতেছি এখন, অতিরিক্ত খাবার খাই, আমি চিনি খাই পর্যাপ্ত পরিমাণে। এবং মাসেল গেইন করে বিকালে যে ডাম্বেল নিয়ে যে খাই, ডাম্বেল পালা দিয়ে রাখছি এখানে, ডাম্বেল এক্সারসাইজ করে ভাত খাই, পুড়ে থাপ, পরে প্রোটিন খেয়ে ওই দিয়ে গঠন করার চেষ্টা করি। তো আজকে এই পর্যন্তই, আধা ঘন্টা মনে হয় হয়ে গেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আবার আসবো, আমাকে সাপোর্ট দিবেন ইনশাল্লাহ। আসি। ও আচ্ছা আচ্ছা, আসাদুল শেখ আছেন ভাই, ফেডারেশন একদিনে চালু আছে। ও ইসমাইল ভাই, আপনারা তো পুরাতন প্লেয়ার সব। আসাদুল শেখ, ইসমাইল ভাই পুরাতন প্লেয়ার। তো আর ইয়ে করছে না, ঘুমায় যাবে, এক্ষুনি ঘুমায় যাবে, মানে শেষ করে দিয়েই সব বন্ধ টন্ধ করে ঘুমিয়ে যাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।